আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। দুটা বিষয় নিয়ে কথা বলবো। ক্যাপশনে যেমনটা লিখলাম যে প্রধানমন্ত্রী চট করে দেশে ঢুকে যাওয়া আর বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি দেশে ফেরা নিয়ে বিষয়ে একটা প্রতিবেদন দেখে নিব। আমরা প্রথমে মুশফিকুল ফজল আনসারি দেশে ফেরা নিয়ে একটু কথা বলে নিই। প্রথম বিষয় হলো যে বাংলাদেশে গত ১.৫ দশকে আমার মনে হয় শুধু সাংবাদিকদের কথা যদি বলি তাও এক দুই ডজন সাংবাদিক হবে যারা বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার কারণে, রাজনৈতিকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে না পারার কারণে প্রবাসে বিদেশে বিভুয়ে এই ১.৫ দশক কাটাইছে। এইরকম সাংবাদিকদের মধ্যে একজন এই মুশফিক ফজল আনসারি, যিনি প্রতিনিয়ত সংগ্রাম করেছেন এবং কি এই বিদেশে থেকেও প্রচণ্ড রকম কূটনৈতিক তৎপরতা দেখিয়েছেন। আমরা যমুনা টেলিভিশনের প্রতিবেদনটা একটু দেখি। এখান থেকে আমরা মোটামুটি ক্লিয়ার হইতে পারবো। প্রথমে নানান চাপ আর ভয়ভীতি, এরপর রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব কিংবা আর্থিক প্রলোভন, কোনো কিছুই টলাতে পারেনি একজন সাংবাদিককে, যিনি উত্তর খুঁজেছেন আর আন্তর্জাতিক মঞ্চে কেবল প্রশ্ন করেছেন গণতন্ত্র আর মানবাধিকার ইস্যুতে। দর্শক, বলছি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির কথা। ১ দশক পর দেশে ফিরেছেন তিনি। তার মতে বিগত সরকারের দানব হয়ে ওঠার নেপথ্যে দায় আছে বাংলাদেশের গণমাধ্যমেরও। মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী এই সাংবাদিকের প্রত্যাশা নতুন বাংলাদেশ হবে গণতন্ত্র আর সাম্যের। দেশে ফেরার পর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির সঙ্গে কথা বলেছেন বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, বিউটিফুল। Quietly crushing a democracy, millions on trial in Bangladesh. একটি প্রশ্ন যেন আশা আর সম্ভাবনা। বিরোধী রাজনৈতিক দলগুলোর মতে যখন বাংলাদেশে বাকস্বাধীনতা শূন্য, গণতন্ত্র আর মানবাধিকারহীনতায় দেশ, তখন আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী আচরণের বিপরীতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কিংবা জাতিসংঘ মহাসচিবের দপ্তরে বারবার একজন প্রশ্নকর্তা পশ্চিমাদের মনোভাব জানতে চান। What is your position about Professor Yunus? তিনি মুশফিকুল ফজল আনসারি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই সাংবাদিক 2015 থেকে নির্বাসিত। বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে প্রিয় বাংলাদেশে ফেরেন। যমুনার মুখোমুখি হয়ে তিনি জানান তার এই প্রশ্ন করাই যেন কাল হয়েছিল তার পরিবারের জন্য। সরকার প্রধান থেকে শুরু করে তখন তারা খুব আমার উপরে ক্ষিপ্ত হয়েছে এবং তারা আমার মাকে নিয়ে আসবে এবং আমার বাসার চতুর্দিক ব্যারিকেড দিয়ে দিয়েছে। মাকে থাকতে হয়েছে সিলেটে পাসপোর্ট জটিলতার কারণে স্বাভাবিকভাবে, এবং আমার বাবাকে থাকতে হয়েছে লন্ডনে, এবং আমার মা বাবার দেখা নেই প্রায় 8-9 বছর। তো আমি মাকে দেখতে এসেছি, মা এখানে থাকেন। আমাদের ফ্যামিলির সবাই একই পরিস্থিতির শিকার, যারা চাকরি বাকরি করেন সেখানে হেনস্থার শিকার। তারপরে অব্যাহতভাবে চা খাওয়ার দাওয়াত ছিল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। ভয়ভীতি যখন কাজে দেয়নি তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন রাষ্ট্রদূত হবার প্রস্তাবও দিয়েছিলেন বলে জানান জাস্ট নিউজ বিডির এই সম্পাদক। আমি এটা মিশন হিসেবে নিয়েছি যে নো ম্যাটার হোয়াট, এবং আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হব না। আমাকে রাষ্ট্রদূতের প্রস্তাব দেওয়া হয়েছে, টাকার প্রস্তাব আপনারা অনেক পাবলিকলি দেখেছেন। ডক্টর তখন মোমেন গিয়ে আমার সামনে গিয়ে বলেছে, আমি তাকে আমার কথা বলতে ইচ্ছে করি। প্রথমত তারা চেয়েছে নির্যাতন করে, তারপরে তারা চেয়েছে সুবিধা দিয়ে পারচেজ করে। নিষেধাজ্ঞা কিংবা 2024-এর নির্বাচনের পূর্বাপর ঘটনা বিশ্লেষণে নিয়মিত প্রশ্নে মুশফিকুল ফজল আনসারি জানতে চাইতেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে। নির্বাচন হয়ে যাবার পরও নানান পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ছিল তার প্রশ্নে। ডেমোক্রেসিকে, হিউম্যান রাইটসকে আপহোল্ড করার ক্ষেত্রে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেই ইনিশিয়েটিভগুলো তারা নিয়ে থাকে। তারা প্রায় বলে এটা বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন তারা দেখতে চায়, এবং জনগণের ইচ্ছার প্রতিফলনই বাংলাদেশে ঘটেছে। অনেকে মনে করতে পারেন যে যুক্তরাষ্ট্র এটি করে দিয়েছে। নো ওয়ে। এটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণের জন্য তারা এগিয়ে এসছে এবং ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তারা তাড়িয়ে দিয়েছে।
দেশে আর প্রবাসের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে মুশফিকুল ফজল আনসারীর মতে বাংলাদেশের গণমাধ্যম বিগত সরকারকে দানবীয় হয়ে উঠতে সাহায্য করেছিল। বর্তমানে পেশাদারিত্ব বজায় রেখে মুক্ত সাংবাদিকতায় আস্থা রাখতে চান তিনি। আমি মুক্ত মতে বিশ্বাস করি, যেমন সেই জন্য আমি আমার বিরুদ্ধেও যদি কেউ বলে আমি সেটাকে সাদরে গ্রহণ করি, এটার জন্যই ফাইট করছি। সব প্রতিষ্ঠানই থাকতে হবে, কিন্তু সেখানে পেশাদারিত্ব থাকতে হবে, পেশাদার লোক থাকতে হবে, এবং এগুলো কোনো প্রপাগান্ডা মেশিন হবে না। এবং এখনো যারা ষড়যন্ত্র করছে বিদেশের মাটিতে বসে, তাদের ক্রীড়নক হিসেবে কাজ করবে না, সেটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরিবর্তিত পরিস্থিতিতে দেশে আপাতত সীমিত সময়ের জন্য এসেছেন তিনি। ফিরে যাবার পরও সাংবাদিকতা আর সাংবাদিকের সেই প্রশ্ন জারি রাখতে চান নানান পরিমণ্ডলেই। ফ্যাসিস্টদের পরিবর্তন এরকমই হয়, ফ্যাসিস্টরা এরকমই পালিয়ে যায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জি, প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই মুশফিকুল ফজল আনসারীর প্রতিবেদনটা। আমরা প্রধানমন্ত্রী চট করে ঢুকে যাওয়ার বিষয়ে একটু কথা বলি। প্রথম কথা হলো যে গত 2 দিনে আপনারা দেখেছেন 2টা কল রেকর্ড প্রধানমন্ত্রীর সাথে কোনো এক এই ভদ্রলোকের 2টা কল রেকর্ড। একই ব্যক্তি কিনা জানি না, 2 ব্যক্তি সম্ভবত। একজন পারভেজ নাম উনি উল্লেখ করেছেন, আর একজনের কথা বলতে পারি না। 2টা কল রেকর্ডে অনেক কথাবার্তা আমরা শুনলাম। প্রথম কথা হলো যে এই কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার বিষয়টা আদৌ কি ঠিক, বা কোথায় থেকে আসছে এটা। আপনারা যদি খুব বেশি লক্ষ্য করেন, গত 16 বছর আওয়ামী লীগের ক্ষমতার আগের সময়ে এই কল ফাঁসের বিষয়টা থাকলেও 2-4টা ঘটনা হাতে গোনা ছিল কিনা আমার সন্দেহ আছে। কারণ আমি রাজনৈতিক খোঁজ খবর তখন অত বেশি রাখতাম না, এখন যত রাখি। তো কিন্তু একেবারে রাজনৈতিক উদাসীন ছিলাম তা না, কিন্তু এরকম কল রেকর্ডের বিষয়গুলো এইভাবে পাবলিক প্লেসে আসে নাই। গত 16 বছরে যেই পর্যায়ে, মানে যেই কথাই বলছি, ইচ্ছা মানে শুধু তাদের মন চাইছে যে এই লোকের আলোচনাটা আমরা সামনে নিয়ে আসব, এরকম আর কি করা হয়েছে। তো তখনও আমি এই বিষয়টাকে ভালোভাবে দেখি নাই, এখনও ভালোভাবে দেখি না। তারপরে এগুলা হচ্ছে, দিন শেষে এগুলা কতদিন যাবৎ হয়েই যাবে জানি না। তো প্রধানমন্ত্রীর যে আলোচনা, আমরা প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনে যে বিষয়টা আমরা আসলে মানে শুনলাম, গত 16-17 বছরে আমরা প্রধানমন্ত্রীর অনেক এই বক্তব্য নিয়ে এই হাসাহাসি করতে আমরা দেখেছি, এবং কি মানে অনেকের হাসির খোরাক জুগিয়েছে প্রধানমন্ত্রী অনেক বক্তব্য। আপনারা এগুলো জানেন। মনে করেন সেই এই বার্গারের ক্ষেত্রে, মানে গরু গোশতের জায়গায় কাঁঠাল, তারপরে মরিচ শুকায় রাখে ফ্রিজ রেখে দিলে পরে কাঁচা হয়ে যাবে, পেঁয়াজ ছাড়া আমরাও রান্না করি, তারপরে ওই বেগুনের জায়গায় কুমড়া, নানান কথাবার্তা। মানে তখন এই বিষয়টা নিয়ে আমরা আমাদের সাধ্যমতো সমালোচনা করেছি। কারণ হলো যে একটা প্রধানমন্ত্রী তার লেভেলের কথাবার্তা হয় না, এগুলো আসলে তার লেভেলের কথাবার্তা না, কোনো প্রধানমন্ত্রী লেভেলের কথাবার্তা এগুলো না। তখন আমরা কথা বলেছি, আর এখন তো বলতেই পারি। আর এই কথাগুলো কেন উঠালাম, মানে এই আলোচনায় প্রধানমন্ত্রী এই গত যেই কল রেকর্ড 2টার আলোচনায় এখানে একটা মানে শিশুসুলভ কথা, ইম্যাচিউরড ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হয়েছে, যেটা উনি বলছেন যে আমি দেশের কাছেই আছি, এই মানে সুযোগ পেলেই চট করে ঢুকে যাব। এই কথাটা একটু বুঝতে চাই আসলে। মানে এই কথাটায় একটা প্রধানমন্ত্রী, মনে করেন উনি কোথায় আছেন, মানে ইন্ডিয়া আছেন, এই জন্য বলছে দেশের কাছে আছেন। এখন উনি বাংলাদেশে যদি ফিরেন, উনি কি হেঁটে হেঁটে ফিরবেন, নাকি রিক্সায় ফিরবেন, নাকি গাড়িতে ফিরবেন? মানে কোনোটাই তো ফেরার কথা না। এখন যদি উনি প্রত্যাবর্তন হয়, তো প্রত্যাবর্তন হইলে উনি তো নিশ্চয়ই মানে ভালোভাবেই প্রত্যাবর্তন হবেন, প্লেনে আসবেন। তো প্লেনে আসলে ইন্ডিয়াতেই কত সময় লাগবে, আর আমেরিকাতেই কত সময় লাগবে, মানে এখানে সময় তো কোনো ফ্যাক্ট হওয়ার কথা না। তো ওনার কথাটা আমার কাছে খুবই শিশুসুলভ মনে হয়েছে, যে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকে পড়বো। দ্বিতীয় কথা হলো যে চট করে ঢুকে পড়ার বিষয়টা, উনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উনি কি বাংলাদেশে চট করে হেঁটে লুকায় রাত্রে বিরাতে ঢুকে পড়বেন? তা তো করবেন না। উনি আসলেও বুঝে শুনে আসবেন, হাঁকডাক দিয়ে আসবেন,
না না আসলেও হাঁকডাক দিয়ে থাকবেন ওখানে, তাই না? কিন্তু এই আমি চট করে ঢুকে পড়বো সুযোগ পেলে, দেশের কাছেই আছি, এই কথাটা আমার কাছে খুবই শিশুসুলভ মনে হয়েছে। দ্বিতীয় কথা, উনি এই সরকারের নানান সমালোচনা করেছেন, এটা তো করবেনই, কারণ হলো যে উনি মানে ওনার সরকারের আগের সরকারগুলো সমালোচনা করছেন, উনি এই সরকারগুলো সমালোচনা করতেন, কিন্তু এই সরকারের এই দুইটা আলোচনার মূল গ্রাউন্ড যেটা ছিল সেটা হলো যাকে কথা বলছিল উনি হয়তো ইউরোপ আমেরিকা থাকে, ওনাকে ওই ইউরোপ আমেরিকাকে বিভিন্ন বিষয়ে এই দেশের গুম হত্যা মানে ওনার দৃষ্টিতে এখন যেটা হচ্ছে আর কি, এইসব বিষয়ে তাদেরকে চিঠি লেখার কথা, ছবিগুলো দেখানোর কথা, ওনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো দেখানোর কথা উনি বলছেন। এই ওনার ওই দুইটা ফোন রেকর্ডের আলোচনা এটা ছিল। কিন্তু উনি কিন্তু সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী বললেন যে আমরা বাংলাদেশের বিষয়ে কারো কাছে কেন বিচার দিব, আমরা বাংলাদেশের বিষয়ে আমাদের বিষয়ে আমরা কাজ করব, আমরা কেন বহির্বিশ্বে যেয়ে ধর্ণা দিব। হইল 1 মাসের ব্যবধানে কি পরিমাণ ধর্ণা দেওয়া শুরু করছেন, অবস্থাটা বুঝছেন? সময় মানে 81 আর 18 এক না, কিন্তু 18 তো একটা 1 আছে, একটা 8 আছে, 81 তো একটা 1 আছে, একটা 8 আছে, কিন্তু সময় কিন্তু একরকম না। 1 আর 8 যখন উল্টে যায়, যখন প্রথমে 1 থাকে দ্বিতীয়তে 8 থাকে তখন 18 থাকে, আর যখন এটা উল্টে 8-এর পরে 1 চলে যায় তখন কিন্তু এটা 81 হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে যদি এই রাজনীতি থেকে এত অভিজ্ঞতা নিয়ে মানে এই সতর্ক না হইতে পারি, কারণ আমি এই প্রধানমন্ত্রীর এই ফোন আলাপগুলোতে এই খুব বেশি মানে উনি যে ওনার যে অনুশোচনা কিছুটা প্রকাশ পাওয়ার কথা, যে আসলে সার্বিকভাবে দিন শেষে আওয়ামী লীগ হয়ে উঠতে পারেনি মানুষের কাছে। আওয়ামী লীগের মতো একটা জনবান্ধব দল দিন শেষে মানুষের কাছে আওয়ামী লীগ হয়ে উঠতে পারেনি। এই কারণে আমাদের কাজ করতে হবে। কি কারণে এই দলটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারছিল না? আপনারা কি এই দুইটা ফোন আলাপে এরকম কোনো এই সংশোধন, এরকম কোনো সংশয়, এরকম কোনো সংকোচ দেখতে পাইছেন? বরং সেই মানে দোষারোপের রাজনীতি। আমরা তো এই বাংলাদেশে ছিলাম গত 13 থেকে 15, 16, 17 বছর, আপনারা কি করেছেন আমরা দেখছি, কিন্তু আপনারা কিছুই দেখেন নাই, মনে হয় যে কিছুই জানেন না। আপনারা যে এই দেশকে বিকিয়ে দিয়েছেন মানুষের কাছে, বিদেশিদের কাছে বিকিয়ে দিয়েছেন, এটা তো এই দেশের মানুষ বুঝে, এই দেশের মানুষ জানে। তারপরে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের ব্যাপারেও আপনার কোনো রেসপেক্ট নাই, আমি দেখলাম ওনার কোনো রেসপেক্ট নাই। এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন, এটা আপনাকে মানতে হবে। যদি বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হতে চান তাহলে অবশ্যই আপনাকে সংশয় এবং সংশোধনের জায়গায় আসতে হবে। আই এম সরি টু সে, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আমি আপনাকে এভাবে বলতেছি, কিন্তু আমার এরকমই মনে হয় যে আপনাকে অবশ্যই সংশোধিত কথাবার্তা বলতে হবে, যে হ্যাঁ আই এম সরি টু সে, আই এম সরি দ্যাট, মানে আমাদের অনেক ভুলভ্রান্তি ছিল, এই ভুলভ্রান্তিগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। আমাদের ভুলভ্রান্তির কারণেই জনগণের সাথে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। কথাগুলো হওয়ার কথা আমার মনে হয় এইরকম, কিন্তু আমি টোটালি ফ্রেশ, আমাকে বিভিন্ন কারণে চলে যেতে হয়েছে। হ্যাঁ, জানি না। আরেকটা আমি কথা বলি স্পেসিফিক, উনি ওনার আলোচনায় বলছেন যে মানে 6 তারিখে যে আন্দোলন হওয়ার কথা ছিল সেটা 5 তারিখে হয়েছে, এই জন্য ডক্টর ইউনূসের একটা মামলার রায় ছিল 6 তারিখে, এই জন্য এই আন্দোলনটা একদিন আগায় নিয়ে আসা হয়েছে। মানে আমি জানি না, আন্দোলনটা 6 তারিখে হওয়ার কথা থাকলেও ওই দিন রাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে না 5 তারিখেই হবে। কিন্তু এখানে তখন পর্যন্ত ডক্টর ইউনূস কেউ ছিল, ডক্টর ইউনূসের কোনো ভূমিকা ছিল, ডক্টর ইউনূস কোনো পর্যায়ের মানুষ ছিল, আমার ধারণা নাই। আমি এতটুকু মোটা দাগে নিরেট বুঝি যে সাধারণ মানুষ তার বিপ্লব, তার এই কি বলে ক্ষোভ বিস্ফোরিত করে দিছে, মানে মুহূর্তের ভিতর বিদ্যুৎ গতিতে মানুষ মাঠে নেমে গেছে। এখানে মানে নট পার্টে ডক্টর ইউনূস, নট পার্টে ইন্ডিয়া, নট পার্টে আমেরিকা, কেউ না। মেইন পার্ট অফ পিপুল অফ বাংলাদেশ, মেইন পার্ট পিপুল অফ বাংলাদেশ। আমি মনে করি যে এর বাইরে আর কোনো শক্তি এই আন্দোলনকে শক্তি যোগায় নাই।
যাই হোক, ওনার বক্তব্য উনি তো দিয়েছেন, সেটা ওনার ব্যাপার। তো যাই হোক, ভালো থাকবেন প্রিয় দর্শক। আশা করি আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। আপনারা আমার পেজ এবং চ্যানেলটার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।